আমাদের গ্রামে একটা বড় বাড়ি ছিল, মজুমদার বাড়ি। সেখানে একটা বংশেরই অনেকগুলো পরিবার বসবাস করত। একটা বাড়ি বলতে একটা ভবন না, বরং একটা এলাকা জুড়ে পাশাপাশি অনেকগুলো ভবন। ওখানের বৃদ্ধ 4 জন ভাইয়ের 12 জনের মতো ছেলে বাড়ি বানিয়ে থাকত তাদের ছোট পরিবারের সাথে। ওই 12 জনের মধ্যে একজন পরিবারের কর্তার ছদ্মনাম কামরুল। এই কামরুজ্জামান সাহেবের পরিবার অন্যান্য পরিবারের থেকে অর্থ সম্পদে বেশ পিছিয়ে ছিল। কারণ অন্যরা পরিশ্রম করতেন, ক্ষেতখামারে কষ্ট করে অর্থ উপার্জন করতেন, আর তিনি তেমন কিছু করতেন না বললেই চলে। তবে এই কামরুজ্জামান সাহেব তার ভাই ও চাচাতো ভাইদের প্রচুর হিংসে করতেন অর্থ সম্পদ নিয়ে। তিনি এমন মতবাদে বিশ্বাসী ছিলেন যেখানে তিনি মনে করেন তিনি গরিব, তাই তার ভাইদের উচিত তাকে সবসময় পর্যাপ্ত অর্থ দিয়ে সহায়তা করা। তো এই নিয়ে তিনি সবসময় তার অন্যান্য ভাইদের সাথে ঝামেলায় বেঁধে থাকতেন। উনার খারাপ ব্যবহারের জন্য একসময় অন্য সবার থেকে তাকে আলাদা করে দেয়া হয় যে তিনি তার যেভাবে ইচ্ছা সেভাবে থাকুক, অন্যদের কিছু যায় আসে না। এই আলাদা হওয়ার ব্যাপারটা নিয়ে তিনি খুব রেগেছিলেন। আর এই রাগ যে থামে কালো জাদু চর্চাতে। কামরুজ্জামান রাগের বশবর্তী হয়ে ঘুরতে থাকে এক এলাকা থেকে অন্য এলাকায় কবিরাজ, তান্ত্রিকের খোঁজে। আর উনার বউ টুকটাক কাজ করে সন্তানদের মুখে আহার তুলে দিতেন। বহু কষ্টে তাদের দিন অতিবাহিত হতে থাকলেও কামরুজ্জামানের যেন হুঁশ ফিরে না। তিনি বুঁদ হয়ে থাকেন জাদুবিদ্যা শেখার নেশায়। এক পর্যায়ে তিনি রাঙ্গামাটির পাহাড়ি কোথাও যেয়ে দেখা পেয়ে যান তার গুরুর। সেখানে টানা অনেক মাস শিক্ষা গ্রহণের পর ফিরে আসেন নিজের গ্রামে, নিজের বাড়িতে। আর বাড়িতে ফিরে এলাকার মানুষজনের সাথে তিনি শুরু করেন মহাশয়তানি। কিছু ঘটনা বলি শুনুন। কামরুজ্জামান তন্ত্রমন্ত্র শিখে এসে গ্রামে কবিরাজির ব্যবসা দাঁড় করিয়ে ফেলে অল্প কিছুদিনের মধ্যেই। আশেপাশের গ্রামেও পরিচিতি পেতে তার খুব বেশি দিন লাগেনি। তিনি মানুষদের সৎভাবে চিকিৎসা করার বিনিময়ে যেমন প্রচুর অর্থ নিতেন, তেমনি তিনি উস্তাদ ছিলেন মানুষের ক্ষতি করতেও। মানুষজন রাতের আধারে তার বাড়ি আসত নানান মতলবে, তিনিও হাসিমুখে সেসব খারাপ কাজেও তার সঙ্গ দিতে থাকেন। তার নজর থেকে রেহাই পায়নি তার সদ্য বিবাহিত চাচাতো ভাইয়ের পরিবারও। বিয়ের মাত্র 7 দিন পরই হঠাৎ পাগলপ্রায় হয়ে যায় জামান। কোনো চিকিৎসক তাকে ভালো করতে পারেন না। কামরুজ্জামানকে ডাকলে তিনিও বলেন এটা আজীবনের পাগল হওয়া, আর ভালো হবে না। পরিবারে এমন একজন বড় মাপের কবিরাজ এমন কথা বলেছে শুনে অন্যরাও প্রায় হাল ছেড়ে দেন। কিছুদিনের মাঝেই বিচ্ছেদ হয়ে যায় বউয়ের সাথে। আর কামরুজ্জামান সাহেব কোনোভাবে সেই বুকে আবার নিজের বাড়ি বিয়ে করে তুলেন। আর আশ্চর্যজনকভাবে তার কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যান সেই জামান। জামান সুস্থ হয়ে এসব দেখে তিনি কষ্ট পেয়ে গ্রাম থেকে দূরে কোথাও চলে যান আর সেখানে বিয়ে করে স্থায়ী হন। গ্রামের স্কুলের এক শিক্ষক কামরুজ্জামান সাহেবকে কোনো বিশেষ কারণে রেগে কথা বলেছিলেন চায়ের দোকানে জনমানুষের সামনে। কামরুজ্জামান সাহেব বাড়ি এসে কি করলেন জানা যায়নি, তবে তার পরদিন থেকে সেই শিক্ষক এমন অসুস্থ হলেন যে আর কথাই বলতে পারলেন না। 6-7 দিন বিছানায় থেকে শেষমেশ মরেই গেলেন। কামরুজ্জামান সাহেব এভাবে কত মানুষের কত ক্ষতি করেছেন হিসেব নেই। তার এই অসৎ কাজের বিরুদ্ধে যে কথা বলত, তারই মুখ বন্ধ করে দিতেন তিনি। ফলে ভয়ে আর কেউ প্রতিবাদ করার সাহসও পেতেন না। তবে একবার কামরুজ্জামান সাহেব নিজের বিপদ নিজেই ডেকে আনেন। ঘটনাক্রমে তাবলিগের একজন মুসল্লির সাথে তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাবলিগের সেই মুসল্লি উনাকে এসব জাদু বা কবিরাজি অসৎ কাজের জন্য ব্যবহার করতে না করাতেই উনি রেগে যান। আর পরবর্তীতে কামরুজ্জামান সাহেব স্বভাবতই তার অসৎ ক্ষমতা বলে সেই মানুষটার ক্ষতি করেন। এক সকালে সেই মুসল্লি আর হুট করেই ঘুম থেকে উঠেন না। এটা কামরুজ্জামান সাহেবের সাথে বাকবিতণ্ডার 1 বা 2 দিন পরের ঘটনা ছিল। আর এর ঠিক পর থেকেই কামরুজ্জামানের জীবনে নেমে আসে ভীষণ অন্ধকার এক মেঘের ছায়া। ঘটনাক্রমে জানা যায় সেই মুসল্লির সাথে সখ্যতা ছিল কোনো এক বয়স্ক জিনের। তিনি তার এলাকাতেও এসব ঝাড়ফুঁক ব্যাপারে পরিচিত ছিলেন বেশ। তো তার পরিচিত সেই জিন কামরুজ্জামানকে খুব বেশি জ্বালাতন করতে শুরু করেন। যেমন কামরুজ্জামানের ঘরের চালে হাঁটাহাঁটি, ঢিল ছোড়া থেকে শুরু করে স্বপ্নেও খুব ভয় দেখাতেন। এমনকি তার পরিবারের মানুষদের স্বপ্নেও সেই জিন হাজির হতেন। যেহেতু কামরুজ্জামান নিজেও এসবে অভিজ্ঞ ছিলেন, তাই তিনি প্রতিরোধ করতে চেষ্টা করেন সেই জিনের।
বেশ কিছুদিন তিনি স্বাভাবিক অবস্থায় থাকলেও একবার এক বিয়ের দাওয়াতে অন্য শহরের এক আত্মীয় বাড়িতে যান। সেখানে রাত হয়ে যাওয়ায় আর বাড়ি ফিরতে পারেন না তিনি। তবে এই বাড়ি ফিরতে না পারাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। পরদিন সকালে সেই আত্মীয় বাড়ির একজন পুরুষ ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় দেখতে পান তাদের বাড়ির পাশের পুকুরে কেউ যেন উপুর হয়ে পড়ে আছেন। মানুষজন জড়ো হয়ে দেহ তোলা হলে দেখা যায় সেই কামরুজ্জামান সাহেব। তার ঘাড় মটকানো ছিল, খোলা চোখে কি ভয়ঙ্কর সেই চাহনি, আর হাতের আঙুলগুলোও কেমন ভয়ঙ্করভাবে কুকরানো ছিল। তাকে কোনোভাবে তার বাড়িতে নিয়ে দাফন করা হয়। এরপর আমি এই প্রচলিত ঘটনাটা অনেকজনের থেকেই শুনেছি, জেনেছি। এই পুরো ঘটনার সাক্ষী এই কামরুজ্জামান এর স্ত্রী, পরিবার ও এলাকাবাসী। অবশ্য প্রাইভেসি রক্ষার্থে সেসব হাইড করে দেয়া হয়েছে। ভাই শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমাদের গ্রামের বাড়ির আশেপাশে অনেকেই অনেক কিছু দেখেছে, তবে আমি কখনো কিছু দেখি নাই। সবাই বলে বাড়ির পেছনের জংলা মতন জায়গাটায় অনেক প্রাচীনকাল থেকেই কিছু একটা আছে। দুইটা ঘটনা বলি। আমাদের বাড়িতে আমার দাদু ঠাম্মা একা থাকে। আমরা বাকিরা সবাই যাই ছুটিতে। বাড়িতে একজন কাকি আছেন যিনি বাড়ির কাজ করে দিয়ে যান। সকালে একবার এসে দুপুরে চলে যান, আবার বিকেলে এসে রাতের জন্য রুটি বানিয়ে রেখে যান। গ্রামের মানুষ হওয়ায় উনার প্রচণ্ডরকম সাহস। উনি আমাদের বাড়ির সামনের রাস্তা ধরে না এসে বাড়ির পেছনের ওই রাস্তাটা দিয়ে যাতায়াত করেন, কারণ ওটা শর্টকাট রাস্তা। খুব জংলি জায়গাও না, সবজি ক্ষেত, বাঁশঝাড়, ছোট ছোট ঝোপঝাড়, বড় বড় সব গাছ, আর একটা পুকুর আছে। একদিন বিকেলে উনি আমাদের বাড়ির দিকে হেঁটে আসছিলেন। পুকুরটা একটু পার হতেই দেখেন যে আমার ঠাম্মা বড় হেঁটে উনার দিকেই আসছেন। কাকি দেখে জিজ্ঞেস করলেন, মামি, আমার ঠাম্মা এই সময়ে কোথায় যান? ঠাম্মা উত্তর দিল, আমার বাপের বাড়ি যাচ্ছি। তুমি গিয়ে কাজ সেরে আসো। উল্লেখ্য, ঠাম্মার বাবার বাড়ি পাশের গ্রামেই। কাকি বিদায় দিয়ে চলে আসে। বাড়িতে ঢুকে তিনি দেখেন আমার ঠাম্মা বড় ঘরের সিঁড়িতে বসে মাথায় তেল দিচ্ছে। ঠাম্মাকে জিজ্ঞেস করাতে বলে যে, এই সময়ে আমি বাপের বাড়ি কেন যাব? সব শুনে কাকিকে নিষেধ করে ওই রাস্তা ব্যবহার করার জন্য। 2021 সালের বড়দিনের 2 দিন পর আমার বড় বোন ও 2 যমজ মেয়েকে, বয়স 5, নিয়ে আমাদের বাড়িতে এসেছে। যেদিন চলে যাবে ওই দিন সকালে সবাই আমাদের কাকার বাড়িতে নাস্তা করতে যায়। কাকার বাড়ি আমাদের বাড়ির সামনের দিকে। আমিও ছিলাম, তবে আমি ঘুমাচ্ছিলাম তখনও। আমার বোনের মেয়েরা ওদের সমবয়সী মামার সাথে খেলছিল। আমার বাবা আমাদের বাড়ির রান্নাঘরের সামনে দাঁড়িয়ে চা খাচ্ছিল। বাড়ির পেছনে যাওয়ার জন্য 2 দিকেই রাস্তা ছিল। হঠাৎ বাবা দেখে আমার বোনের এক মেয়ে, লীলাবতী, এক পাশের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে, আর তার সামনে একটা মহিলা, পুরো কালো চাদরে ঢাকা, মুখও দেখা যাচ্ছে না, এর পেছন পেছন যাচ্ছে। বাবা ওকে কয়েকবার ডাকল, ও ফিরেও তাকাল না। দৌড়ে গিয়ে ওই রাস্তায় ওকে ধরতে পারবে না বলে বাবা অন্য পাশের রাস্তাটা দিয়ে বাড়ির পেছনে দৌড় দিল। বাবা গিয়ে দেখল লীলা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা কোথাও নেই। বাবা দৌড়ে গিয়ে ওকে ধরে কোলে নিয়ে নিল। ও এখানে কেন এসেছে জিজ্ঞেস করাতে ওর উত্তর, গিয়ে ওই আন্টিটাই তো ডেকে নিয়ে আসল। কোথায় চলে গেল আমাকে ডেকে? লীলা বাকি বাচ্চাদের সাথে কাকার বাড়ির উঠানে খেলছিল, ওখান থেকেই ওকে কে কিভাবে ডেকে নিয়ে গেল বাকি বাচ্চারা দেখেনি। এত দ্রুত ও পুকুর পাড়ে কি করে গেল, আর ওই মহিলাই বা এত জলদি কি করে গায়েব হয়ে গেল? সৃষ্টিকর্তার আশীর্বাদে আমার বাবা দেখে ফেলাতে ওকে সুস্থভাবে ফেরত পেলাম। নয়তো কি হতো সেটা আমি কল্পনাও করতে চাই না। ভাই শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। অনলাইনে পরিচিত এক সিলেটি ভাইয়ার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটি বলতে ও টাইপ করতে আমাকে অনেক বাধা টপকাতে হয়েছে। জানি না কেন, হতে পারে সেটা আমার মনের ভুল। যারা শুনেছে আমার কাছ থেকে তারাও বলেছে বিভিন্ন সমস্যার কথা। সেটাও ধরে নিচ্ছি কাকতালীয়। তার শোনানো ঘটনাটি আমি আমার ভাষায় কোনরূপ রঞ্জিত করা ছাড়াই বলছি। বিশ্বাস করা বা না করা আপনাদের একান্তই ব্যক্তিগত।
2010 নভেম্বরের শেষের দিকের কথা। এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময়। সারাদিন পড়াশোনা করে মাগরিবের আগ দিয়ে গ্রামের বন্ধুদের সাথে ঘুরতে বেরোতাম, গ্রামের চায়ের দোকানে বসে চা খেতাম, আড্ডা দিতাম। সত্যি বলতে সিগারেট খাওয়ার বদভ্যাসটাও তখন থেকেই শুরু। পরিচিতদের নজর এড়াতে সিগারেট কিনে আমরা মাঠে চলে যেতাম। আমাদের বাড়ির পিছনে পুরনো একটা পুকুর ছিল, তার পিছনে 4-5টা বড় বড় আমগাছ। তার পিছ দিয়ে মাটির পথ চলে গেছে মাঠে যাবার পথ। নির্জন নিঃশব্দ দিনের বেলাতেও ওদিকে খেতি লোকজন ছাড়া কেউ তেমন চলাচল করে না। আর 5টা দিনের মতো ছিল সেদিনটা বাড়ি থেকে বেরোব, আম্মা আমাকে বাজারে পাঠালেন সামান্য কিছু গ্রোসারি কেনাকাটার জন্য। কেনাকাটা করে সেখান থেকে ফিরতে বেশ ঘোর ঘোর সন্ধ্যা হয়ে গেল। আমার আবার এমন অভ্যাস, বন্ধুদের সাথে একটু অবসর না কাটালে, বিকেলে ঘুরতে বের না হলে মনটা ভারী লাগে। কোনো কাজে মন দিতে পারি না। তাই ব্যাগটা রেখে বেরোব মনস্থির করলাম। আম্মা পিছন থেকে ডাকলেন, এই ভর সন্ধ্যায় কোথায় যাস? পিঠে ভেজেছি, খাবি না? পিঠের কথা শুনে ফিরে এলাম। খেতে বসলাম হানদেশ পিঠে। একটা খেতে না খেতেই ছোট বান বলল, পলাশ ভাইয়া তোমাকে ডাকতে আসছিল। চায়ের দোকানে যেতে বলে গেল। কথার জবাব না দিয়ে খাওয়া শেষ করে আম্মাকে না জানিয়ে বাড়ি থেকে বেরালাম। আম্মাকে বললে তিনি 1000টা কথা শোনাবেন। ভাজা পিঠে খেয়ে রাতে বাইরে যেতে নেই। মিষ্টি খাবার তাদের খুব পছন্দ। ধ্যাত, এই তারাটা যে কারা আল্লাহ মালুম। ততক্ষণে সন্ধ্যা উতরিয়ে রাতের অন্ধকার জেকে বসেছে। গ্রামে এই রাতটুকুই অনেক রাত। চায়ের দোকানে পলাশরা হয়তো এতক্ষণে চা খেতে খেতে গল্প জমিয়ে দিয়েছে। গ্রামের রাস্তায় কোনো ল্যাম্প পোস্ট নেই। রাস্তার পাশে যেসব বাড়িঘর তার থেকেই আলো পড়েছে। চায়ের দোকানে কেউ নেই। আব্দুল চাচা মানে দোকানদার আর এক মুরব্বি বসে গল্প করছেন। আমাকে দেখে বললেন, ওরা খানিক আগেই চলে গেছে। আমি মাথা নেড়ে চলে আসলাম। বোধহয় ওরা মাঠের দিকে। সেখানে গিয়েও বোকা বনে গেলাম, কেউ নেই। বাড়ি চলে গেল নাকি সব? সে বসার জায়গাটা কেমন বলবো? মাটির রাস্তা মানে গ্রাম, আর মাঠটাকে যেন দুভাগ করে রেখেছে একটা চিকন খাল। গ্রীষ্মের সময় ওদিক থেকে পানি আসে, সেই পানি নালা দিয়ে জমিতে সেচ দেওয়া হয়। খাল পারাপারের জন্য তার উপর একটা অনেক পুরনো ব্রিজ আছে। আমরা ওই ব্রিজটার উপর বসতাম। জায়গাটা নির্জন হলেও ছেলেমানুষির বয়সে সে জায়গাটা যেন মন্ত্রমুগ্ধের মতো টানত। তো সেখানে যেয়ে বসলাম। ততক্ষণে পূবের আকাশে আধখাওয়া চাঁদ উঠেছে। শিরশিরে শীত ধরানো বাতাস বইছে। চাঁদের নিষ্প্রভ মলিন আলোতে মাঠটা যেন রহস্যময় এক বিরানভূমি হয়ে আছে। একটা সিগারেট জ্বাললাম। ঝিঙিরা যেন থেমে থেমে কোরাস গাইছে। আমি যেখানে বসেছিলাম তার বামে আবার মণ্ডলদের 4-5 বিঘার বিশাল এক বাগান। কেন জানি আচানক ভয় ভয় লাগল। আমি ভীতু না আর না তখন ছিলাম। যদি হতাম ওখানে কখনোই যেতে পারতাম না। এই বাগান নিয়ে অনেক কুকথা শুনেছি, কোনোদিন আমলে নেইনি। আগে কুকুর বেড়াল মরলে নাকি এদিকে ফেলে যেত, তার আগে সদ্যজাত মৃত বাচ্চা নাকি কবর দিত, সে বহু আগের কথা। এখানে দিনের বেলাতেও কেউ একা আসে না। আর আমি এত রাতে একা। হঠাৎ পুরো শরীর অসম্ভব ভারী হয়ে গেলা। আমি ধরে নিলাম এটা ভয় পাওয়ার জন্য হচ্ছে। হাতের সিগারেট ফুরাবে ফুরাবে হঠাৎ একটা বোটকা গন্ধে গা গুলিয়ে উঠল। কেমন গন্ধ বোঝাতে পারব না, তবে অপরিচিত আর বাজে দুর্গন্ধ। হয়তো পাশ দিয়ে শিয়াল খাটাস গোচরের কিছু গেছে। উঠে দাঁড়ালাম, কি ভেবে সিগারেটটা না ফেলে হাঁটা জুড়লাম। কিছুটা হাঁটতেই মনে হল কেউ আমার সাথে আসছে। পিছনে তাকাব নাকি তাকাব না? দ্রুত পা চালালাম, না। পথ যেন ফুরায় না, কত দূরের পথ। পিছে পাতা মারানোর শব্দ। কেউ আমার সাথেই হাঁটছে। বোবা এক ভয়ে আমাকে পেয়ে বসল। বেতালের মতো চেপে বসল কাঁধে। নিজের মনকে শক্ত করলাম, আমি একা, আমার সাথে কেউ নেই। আমার পায়ের নিচে শুকনো পাতা চাপা পড়ে মচমচ করছে। কিছুটা নিজের উপর রাগ করে থমকে দাঁড়ালাম। ঘাড় হেট করে পিছে তাকালাম। যতদূর চোখ যায়
চাঁদের আলোয় দেখলাম শুকনো সাদা মাটির পথটি জনশূন্য। হাসি লাগল নিজের উপর। তারপর বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। রাত 1-2টা পর্যন্ত পড়তাম, তখন সকাল সকাল উঠতে পারতাম না। সেদিন আর পড়তে ভালো লাগল না, চেয়ার থেকে উঠে লাইট নিভিয়ে দিলাম। সুইচ বোর্ডটা দরজা দিয়ে ঢুকতে ডান পাশের দেয়ালের সাথে কোনো বেড সুইচ ছিল না। আমার কোনো আলোয় ঘুম হয় না, তাই আমার ঘরে কোনো ড্রিম লাইটও ছিল না। মশারি টানানোর পর গায়ে পাতলা কম্বল টেনে শুয়েছিলাম অন্ধকার ঘর। ইন্ডিকেটরের লালচে আলোয় ধাতস্থ হয়ে গেলে মোটামুটি সবই দেখা যায়। শুনশান নীরবতা। জেন ঝিনির ডাকটাও শোনা যাচ্ছে না। সবাই ঘুমে বিভোর। বিশাল বাড়িতে আমরা 4টা প্রাণী। এপাশ ওপাশ করেও ঘুম পাড়াতে পারলাম না। তখনকার সময়ে আম্মার একটা নোকিয়া 1200 মডেলের একটা ফোন ছিল। অ্যালার্ম সেট করার বাহানায় রাতে ওটা নিজের কাছে রাখতাম, তখন ওটাতে ঘুমানোর আগে মাঝে মাঝে সাপ খেলতাম। অনন্যপায় হয়ে বালিশে হেলান দিয়ে সাপ খেলছি। জানি না করাউন্ড খেললাম। হঠাৎ পুরো খাটটা যেন দুলে উঠল। আমি ভয় পেয়ে গেলাম, ফোন নামিয়ে বোঝার চেষ্টা করলাম ভূমিকম্প হচ্ছে নাকি। না, অনেকটা সময় পার হয়ে গেলা। নিজের ভুল অথবা মাথা ঘুরানি হতে পারে। আবার গেইম খেলছি। আবারও ওমন দুলুনি, এবারেরটা দীর্ঘ হল। আমি খাড়া হয়ে বসে পড়লাম। আমি কি ঝিমুনি দিলাম নাকি বিছানা দুলল? আমার খাটটা শালকাঠের পুরনো বড় খাট। ওটাকে নড়াতে চড়াতে 3-4টা পুরুষের শক্তির দরকার। সামান্য আমার নড়াচড়া তো। এবার একটু সজাগ হয়ে বসলাম। সাথে সাথে কি বলব, যেন খাটটা মেঝের উপর না, শূন্যই ভেসেছিল, সশব্দে মাটিতে পড়ল। আমি গড়িয়ে কাত হয়ে গেলাম যেন। আমি শিওর এটা সত্যি। কিন্তু কেন? খাট কিভাবে? যেন কেউ ওটা উঁচু করে দুলিয়ে হাত থেকে ছেড়ে দিল। এবার কিন্তু আমি সত্যি অসম্ভব ভয় পেয়ে গেলাম। ঘরের চারদিক ভালো করে দেখলাম, ক্ষীণ আলোয় কিছুই দেখলাম না। সাহস নিয়ে এদিক ওদিক তাকালাম। কিন্তু ওটা কে? আমার হাত পা অসাড় হয়ে গেলা। আমার পায়ের দিকে খাটের ডান পাশে কে যেন কুঁজো হয়ে পা ঝুলিয়ে বসে আছে। কালো কাপড় পরা। মেঝের দিকে তার দৃষ্টি। জবুতবু হয়ে বসে। আমি ফোন টিপে আলো ফেলার চেষ্টা করলাম। বুঝতে পারছিলাম না ওটা কে। আমার যেন জ্ঞান বুদ্ধি সব লোপ পেল। আমি কাপা আড়ষ্ট গলায় বললাম, আম্মা নি? আম্মা? আম্মা? জবাব নেই। সাথে সেই উৎকট গন্ধ। আমার মনে পড়ল, আমি তো ভিতর থেকে সিটকানি আটকেই শুতে আসছি। আম্মা কিভাবে আসবেন? তখনও অবয়বটা সেখানে সেভাবেই বসে আছে। হঠাৎ দুর্বোধ্য ভাষায় দুলে দুলে কি একটা পড়ছে, গো গো শব্দ করে। আমি আজও বলতে পারব না কিভাবে সেদিন মশারি উঠিয়ে তার সামনে দিয়ে ছিটকিনি নামিয়ে দরজা খুলে দৌড়ে আম্মার ঘরের দরজার সামনে পৌঁছেছিলাম। আমি আম্মা আম্মা করে আর্তনাদ করছিলাম, ভয়ে আমার সেই চিৎকার যেন গলাকাটা কোনো প্রাণীর গোঙানির মতো শোনাচ্ছিল। তারপর আমার আর জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার মাথায় আম্মা পানি ঢালছেন, আমার পাশে ভাইয়া, ছোট বোন বসা। চোখে মুখে সবার স্পষ্ট উদ্বিগ্নতা। আম্মা আমাকে আশ্বস্ত করে বললেন, কি হয়েছে নাইম? আমি ভীত হয়ে সবটা বললাম। ভাইয়া একগাল হেসে বললেন, আরও দেখ হরর মুভি। আমার বারবার অনুরোধে আমার সাথে সবাই আমার ঘরে গেল। ভাইয়া বললেন, কই সে? জানালার পর্দা, আলমারির পিছনে, সোফার পেছনে, টেবিলের নিচ, খাটের নিচ পর্যায়ক্রমে খুঁজলেন। কিন্তু সে হাসি উবে যেতে বেশি সময় লাগল না। আমি আবার বললাম, খাটের ডান পাশে সে বসেছিল। ভাইয়া সেদিকে তাকিয়ে কি একটা ভেবে একটু পিছিয়ে আসল। কারণ বিছানার চাদর কুচিয়ে ভাঁজ হয়ে আছে সেখানে। মশারিও ওখান থেকে সরানো, যেন ওখানে ভারী কেউ বসেছিল। আমি ভুল বলছি না, এটা সবাই বুঝল। সেই বাকি রাতটা আমরা আম্মার ঘরে সবাই একসাথে ছিলাম। আমার আম্মা অত্যন্ত ধার্মিক ছিলেন। তিনি দোয়া দরুদ পরে ফুঁক দিয়ে দিলেন। আয়াতুল কুরসি 4 কুল পরে ফুঁক দিয়ে দিলেন। ফজরের আজানের পর ঘুমিয়ে গিয়েছিলাম।
পরদিন সকালে আম্মা আমাদের বাড়ির পাশের এক চাচাকে দিয়ে তাবিজ পানি পরে তেল পরে আনলেন। আমরা ধরেই নিয়েছিলাম ইনশা আল্লাহ আর কোনো সমস্যা হবে না, কিন্তু সেটা আমাদের মনগড়া সমাধান। সবটা তো উপরওয়ালার হাতে। সারাদিন ভালো গেলেও সেদিনকার সন্ধ্যার পর থেকে আসল সমস্যাটা শুরু হল। আমার মনে হতো ঝড়ের বেগে কেউ বা কারা যেন আমার আশপাশ ঘুরে বেড়াচ্ছে, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, অচেনা বন্য প্রাণীর ডাক, চিৎকার, হাসি আমার কানে আসত। আমি দুহাতে কান চেপে জোরে জোরে চিৎকার করে কাঁদতাম। আব্বার মৃত্যুর পরে বাড়ির পুরুষ হল আমার ভাইয়া। আমার হাল দেখে ভাইয়াও ভয় পেয়ে গেল। সে প্রায় সময়ে কোরআন শরীফ নিয়ে আমার পাশে জোরে জোরে তেলাওয়াত করত। আমি তার গায়ের সাথে গা লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করতাম। কিন্তু মনে হতো অবজ্ঞা করে, ক্রোধ নিয়ে কেউ আমাকে দেখতা, আমি সেদিকে তাকাতাম না, ভয়ে কাঁপাতাম। মাঝে মাঝে আমার কানে ফু দিত, হঠাৎ দুর্বোধ্য ভাষায় কি সব বলত, হাসত, অশ্রাব্য গালি দিত। মাঝে মাঝে স্পষ্ট শুনতাম, তোকে না খেয়ে আর যাচ্ছি না গি। ওদের আসতে মানা কর, নয়তো খুব খারাপ হবে তোর বাড়ির সবার সাথে গি। ওই চাচা রোজ আসতেন, আমাকে ঝাড়ফুঁক করতেন, মাঝে মাঝে তার পরিচিত আরও মানুষ নিয়ে আসতেন। কিন্তু কোনো কাজ হচ্ছিল না। ডাক্তারও দেখানো হচ্ছিল, কোনো লাভ হল না, জ্বরও গেল না। আম্মা খুব কান্নাকাটি করতেন নামাজে। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। একদিন এক ভিক্ষুক আসল, আম্মা তাকে চাল বা গম দিলেন। সে আমার আম্মার হাত চেপে ধরলেন, বললেন, কি হয়েছে মা? তোর ছেলের কি হয়েছে? আম্মা ভাবলেন গ্রামের কারো কাছে থেকে হয়তো এসব শুনেছে। কারণ আম্মা আগে নাকি কখনোই ওই বৃদ্ধাকে দেখেননি। আম্মা কেঁদে দিলেন। বললেন, চাচি আমার ছেলে অসুস্থ, একটু দোয়া দিও। সে আমাকে দেখতে চাইলা। আম্মার অনিচ্ছা সত্ত্বেও তাকে আমার ঘরে আনলেন। আমি ক্যান্সার রোগীদের মতো শুকিয়ে বিছানাগত হয়ে গেছিলাম। তার ঠান্ডা বার্ধক্যমলিন হাত রেশমের মতো নরম। দাদিকে আমি দেখিনি। আমার দুচোখ ভরে গেল পানিতে। বললেন, ভাই ভালানি? আমি মাথা দুপাশে দোলালাম। তিনি হাত সরিয়ে বললেন, আহাহ। তারপর আম্মার সাথে সে চলে গেল। মিষ্টি বেলিফুলের ঘ্রাণ পেলাম, হয়তো কেন আতর। আম্মা তাকে খাবার খেতে বললেন। সে মাথা নেড়ে চলে যেতে যেতে বললেন, অমুক মাওলানার নাম শুনছ? আম্মা বললেন, হ্যাঁ হ্যাঁ চাচি। উনি বললেন, একদিন আসো। তারপর সে চলে গেল। আম্মা ভাইয়ার সাথে আলাপ করলেন। কারণ ওই চাচার কথামতো কোনো কিছুতেই মীমাংসা হচ্ছিল না। 2 দিন পরে আমাকে সেখানে নিয়ে গেলেন। আমার মনে হয় আজও মাওলানা অনেক ভালো মানুষ। হুজুরের সামনে বসে আমার কি শান্তি লাগছিল বলে বোঝাতে পারব না। তিনি কয়েকটা লোকের সাথে কথা বলছিলেন। তারা যাবার পর হুজুর আমাদের দিকে তাকালেন, ভাইয়া আর আমি হুজুরকে সালাম দিলাম। হুজুর হেসে সালামের উত্তর দিলেন। তখনই একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম, সাথে বেলিফুলের ঘ্রাণ। এ গন্ধটা চেনা মনে পড়ছিল না, কোথায় যেন পেয়েছিলাম। হুজুর নিচের দিকে তাকিয়ে মাথা নেড়ে অস্ফুটে বললেন, ও। হেসে বললেন, দূরের মেহমান এনেছেন জনাব। আমরা অবাক হচ্ছিলাম হুজুর কার সাথে কথা বলছিলেন জানি না। কারণ সেই ঘরে হুজুর আর আমরা ছাড়া কেউ ছিল না। হুজুর আমাকে কাছে ডেকে নিলেন। নাইম, কেমন আছো বাবা? হুজুরের এ কথায় আমি আবারও অবাক হলাম। আসার সময় সিরিয়াল করতে আমার ভালো নামটা দেয়া, ডাক নাম না। কিছু সময় কিছু জায়গা তাদের দখলে থাকে। আবার হুজুর সামনের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, বজ্জাতটাকে ডেকে আনেন। আমি এপাশ ওপাশ তাকালাম। হুজুরের চোখে চোখ পড়তেই মাথা নিচু করে ফেললাম। তিনি আমার কাঁধে হাত রাখলেন। কি বলো ভাবতে ভাবতেই উৎকট সেই গন্ধ। আমি কিছু বলার আগেই হুজুর ধমক দিয়ে বললেন, কোথায় বেয়াদবটা? নিজেকে কি ভাবছে? আমি কেঁপে উঠলাম, হুজুরকে চেপে ধরলাম ভয়ে। হুজুর আমাকে আশ্বস্ত করলেন, এই তো আমি। আল্লাহর উপর ভরসা রাখো। তারপর হুজুর একমনে দোয়া পড়ে শূন্যে হাত চালালেন। আর কিছু মনে নেই, জ্ঞান ফিরতেই আমি আম্মা আর ভাইয়াকে আমার পাশে দেখলাম। হুজুর আমাকে 1 গ্লাস পানি দিলেন। আমি পানি খেলাম, নোনতা।
হুজুর হাসলেন, খাও খাও সেলাইন। আম্মা বললেন, আর সমস্যা নেই তো বাবা? হুজুর আবারও হাসলেন, উষ্ণ হাসি। আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। আমরা ভুলে যাই, আল্লাহ সর্বশক্তিমান। তার থেকে ক্ষমতাধর কে? তার হাতের মুঠোয় আমাদের প্রাণ। আম্মা কিছু হাদিয়া দিতে চাইলেন। হুজুর বললেন, বাসায় ফিরে কিছু মিসকিন খাইয়ে দিয়েন। আর আমার দিকে তাকিয়ে বললেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। নামাজ মানুষের রক্ষাকবচ, ইহকালের পরকালের। আসসালামু আলাইকুম বলেই তিনি চলে গেলেন। আমরা তাকিয়ে থাকলাম সেই রুহানি সন্তানের দিকে। সে বছর ভাইয়া এসএসসি পরীক্ষা দিতে পারেনি। ইনশাআল্লাহ তিনি ভালো আছেন। আমার লেখায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। আপনাদের উৎসাহ পেলে আরও কয়েকটা ঘটনা শেয়ার করব। ভয় শুধু হয় ভূত মামা ইউটিউব চ্যানেল। আমার হাসব্যান্ড পেশায় একজন মার্চেন্ডাইজার। সে ১৯ বছরের বেশি সময় ইন্ডিয়া থেকে পড়াশোনা করেছে। আমাদের গ্রামের বাড়ি একই এলাকায়, আর ওদের পরিবার আমাদের দূর সম্পর্কের আত্মীয় হয়। সেই সূত্রেই আমাদের প্রেম। ও প্রচণ্ড সাহসী একজন মানুষ। গ্রামে গেলে ও গভীর রাতে হাতে একটা লাঠি নিয়ে পুরো গ্রাম এবং পাশের গ্রামেও ঘুরঘুর করত। লাঠি নিত সাপের জন্য। ও নাকি কোনোদিনই কিছুই অস্বাভাবিক দেখেনি। কিন্তু একবার ইন্ডিয়াতে ও এমন একটা ঘটনার সম্মুখীন হয়েছে, যেটা বলতে গেলে আজও ওর গায়ের লোম দাঁড়িয়ে যেতে দেখি আমি। বোঝার সুবিধার্থে ওর ভাষাতেই বলছি। সাল ২০১৮। তখন আমি মার্চেন্ডাইজিং ফাইনাল ইয়ারে। আমি আর আমার ক্লাসের এক বন্ধু কলকাতা থেকে বহুদূরের একটা গ্রামের এক ফ্যাক্টরিতে গেছি ৩ দিনের প্র্যাকটিক্যাল কাজের জন্য। ওখানকার কোয়ার্টারেই থাকতে হবে, খাওয়া দাওয়াও ওখানেই। একদম অচপাড়াগা, আশেপাশে কিছুই নেই। আমরা প্রথম দিন সকাল সকাল পৌঁছে গেলাম সেখানে। সারাদিন কাজ করলাম, দেখলাম, শিখলাম। রাতে খাওয়ার পর ফ্যাক্টরি লাগোয়া একটা বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হলো আমাদের। এখানেই বাকি কর্মীরাও থাকেন। আমাদের ২ জনকে একটা ছোট ঘরে ২টা বেডে থাকতে দেওয়া হলো। বিল্ডিংটা লম্বায় খুব বড়। বড় বারান্দা বা করিডোরের পাশে অনেকগুলো ঘর, একপাশে বিল্ডিং উঠে নামার একমাত্র সিঁড়ি, আর সিঁড়ির সাথেই প্রতি ফ্লোরে কমন বাথরুম। বারান্দা করিডোরে কোনো রেলিং দেওয়া ছিল না। আমাদের ঘরটা ছিল ৩ তলায়, করিডোরের একদম শেষ মাথায়। নতুন জায়গায় আমাদের সহজে ঘুম আসছিল না, তাই ২ জনে শুয়ে শুয়ে কথা বলছিলাম। একটা সময় আমার বন্ধু সুদীপ্ত বলল ও বাথরুমে যাবে। তখন ঘড়িতে প্রায় ১:৩০ মতন। ও বাথরুমে ঢুকে গেলে আমি বারান্দার একপাশে পা ঝুলিয়ে বসে একটা সিগারেট ধরালাম। আমি যেখানে বসেছি তার কোনাকুনিভাবে পেছনে হলো সিঁড়ি। হঠাৎ আমার মনে হলো চোখের কোনা দিয়ে দেখলাম কেউ একজন সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আমার একটু খটকা লাগল। এত রাতে কে উঠল, তাও ছাদে? ৩ তলা বিল্ডিং, ৪ তলায় ছাদ, মনের ভুল ভেবে ব্যাপারটা এড়িয়ে গেলাম। আমি উঠে বাথরুমের দরজায় নক করে বললাম, কিরে আর কতক্ষণ লাগবে শালা? সুদীপ্ত ভেতর থেকে বলল, এই তো বের হচ্ছি ভাই। আমি আবার সাইডে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। কিছুক্ষণ পর আমি আবারও দেখলাম কেউ সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আমি ভাবলাম কোনো চোরটোর কিনা। আমি সাথে সাথে দৌড়ে নিচে গেলাম। কাউকে দেখতে পেলাম না। আমার কেমন একটু সন্দেহ হল, তবুও আমার মনে প্যারানরমাল জাতীয় কোনো ভাবনাই আসে নাই তখনও। আমি যখন দোতলার করিডোরে হেঁটে সিঁড়ির দিকে ফেরত আসছিলাম, একটা মানুষ যেন দ্রুত গতিতে আবারও উপরে উঠে গেল। এবার আমি একেবারে স্পষ্ট দেখতে পেলাম। যদিও মানুষটাকে বোঝা যায়নি আলো আঁধারির জন্য। আমিও এক দৌড়ে উপরে উঠে গেলাম, কেউ নেই। এরপর ছাদে উঠে গেলাম, না, কেউ নেই। নিচতলায় একটা রুমে সিসিটিভির রুম আছে। সেটা খোলাই থাকে। এই অচপাড়াগায়ে কোয়ার্টারের মধ্যে নাইট গার্ডের প্রয়োজন পড়ে না। সেখানে চলে গেলাম। অনেকক্ষণ আমি টিভিগুলোর দিকে তাকিয়ে রইলাম। কোথাও কিচ্ছু নেই। এরপর আমি ৩ তলায় উঠে এলাম আর ভাবলাম, এতক্ষণ হয়ে গেল এখনও সুদীপ্ত বের হচ্ছে না কেন? আমি ওকে ধমকে বললাম, কি এমন খেয়েছিস যে ভেতরে মহাপ্রলয় ঘটাচ্ছিস? বের হো।
ভেতর থেকে উত্তর আসলো, একটু অপেক্ষা কর, আসছি। আমার একটু রাগ উঠে গেল। তোর অপেক্ষার আমি একথা বলতে বলতে আমি বাথরুমের দরজায় জোরে একটা লাথি মারলাম। দরজাটা হাট হয়ে খুলে গেল। ভেতরে কেউ নেই। এই গরমেও আমার কেমন একটা শীত লাগতে লাগল। আমি কোনো রকম ঘুরে ঘরের দিকে হাঁটা দিলাম। মনে হচ্ছিল অনন্তকাল ধরে করিডোরটায় হাঁটছি। কি করে যে করিডোরটা হেঁটে পার করলাম জানি না। ঘরে গিয়ে দেখলাম সুদীপ্ত বসে আছে। ও আমাকে দেখে বলল, কোথায় ছিলি ভাই? আমি বের হয়ে দেখলাম তুই নেই, ভাবলাম ঘরে চলে এসছিস। এসে দেখি এখানেও নেই। ওকে বললাম, সিগারেট খেতে খেতে একটু নিচে থেকে হেঁটে এসছি। ওকে আর কিছু বললাম না। ও প্রচণ্ড ভীতু। এসব জানলে কাল সকালেই চলে যাবে। পরের 2 দিন হালকা খোঁজখবর নিয়ে জানতে পারলাম বিল্ডিংটার ছাদে সমস্যা আছে। অনেকেই অনেক কিছু দেখেছে। এইরকমই একজন কিছু একটা দেখে কৌতূহলবশত ছাদে যায় এবং কোনোভাবে ছাদ থেকে পড়ে যায়। ওই লোকের জবানিতে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। উনি মারা যাননি, কিন্তু হাত পা ভেঙে অনেক খারাপ অবস্থা হয়েছিল। তবে এমন সমস্যা হওয়ার কারণ কেউ সঠিক বলতে পারল না। অবশ্য যেই আমি কোনোদিন কোনো কিছুতে ভয় পাইনি, শারীরিকভাবেও তেমন কোনো অসুস্থতায় ভুগিনি কোনোদিন, সেই আমি কলকাতায় ফেরত এসে প্রচণ্ড জ্বরে পড়লাম। ভয়ে নাকি অন্য কিছুতে, জানি না। মা জানার পরে আমাদের ধর্মীয় নিয়মানুযায়ী অনেক কিছু করলেন। তার ঠিক 2 দিন পর আমি সুস্থ হলাম। এরপর আর কোনোদিনও কোথাও অস্বাভাবিক কিছু দেখিনি। সাহসও হারাইনি। তবে এই ঘটনা মনে পড়লে আজও গায়ে কেমন কাটা দেয়। প্রায়শই ভাবি, ওই দিন ছাদে যদি আমার সাথেও কিছু হতো। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলা শহরের একটা পুরনো দোতলা বাসা। চারদিকে বাউন্ডারির মাঝে কিছু গাছ, একটা কল আর একটা লোহার ঝুলন্ত দোলনা। বাসার অবস্থান গফরগাঁও পৌরসভার মধ্যেই কোনো এক জায়গায়। সময়টা আনুমানিক 2010 হবে হয়তো। সবে বাবার পোস্টিংজনিত কারণে গফরগাঁও শিফট হয়েছি আমরা। ঘটনাক্রমে আমরা থাকি ওই দোতলার একদম পাশে অন্য একটা বাসায়। এক দুপুরে স্কুল থেকে ফিরতে ফিরতে হঠাৎ দেখতে পাই সরকারি কলেজ মাঠে একটা লাশ রাখা আছে কাফন পরিয়ে। অনেক মানুষের জমায়েত সেখানে। পাশেই মসজিদ, হয়তো জানায়ের জন্য সেখানে আনা হয়েছে। আমি লাশের খাটিয়া দেখে ভয় পেয়ে দূরের রাস্তা দিয়ে বাসায় ফিরি সেদিন। বাসায় ফিরে জানতে পারি আমাদের বাসার ঠিক পাশের দোতলা বাসার চাচ্চু মারা গেছেন। চাচ্চু তখন কলেজে পড়তেন। বেশ আদর করতেন আমায়। উনার প্রয়াত হওয়ার খবর শুনে বেশ মন খারাপ হয় আমার। তবে তিনি কিভাবে মারা গেছেন বা এ সম্পর্কে তেমন কিছু আর তখন জানতে পারিনি। আমাকে আর বাসা থেকে বের হতে দেওয়া হয়নি সেদিন। রাত ঘনিয়ে আসে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করতে থাকে। শুধু ক্ষণে ক্ষণে ওই চাচ্চুর বাসা থেকে মানুষজনের কান্নার শব্দ শুনতে পাওয়া যেতে থাকে। আমাদের ফ্ল্যাটও দোতলায় হওয়ায় আমাদের একপাশের সব জানালা দিয়েই ওদের বাসার বাউন্ডারির ভেতরে দেখা যায়। বাসার কোনায় কোনায় লাল হাই পাওয়ারের লাইট জ্বালিয়ে রেখেছে অনেকগুলো। এত লাইট জ্বালানোর কারণ সে বয়সে বুঝতে পারি না আমি। আমার পড়াশোনা শেষ করে সে দিনের মতো ঘুমিয়ে যাই। ঘুম ভাঙে আবার ওই বাসার কারো চিৎকারে। মহিলা কণ্ঠের চিৎকার। হয়তো সেই চাচ্চুর আম্মু অর্থাৎ আপুর চিৎকার এটা। আপুর কণ্ঠটা ভেঙে গেছে কান্না করতে করতে, তাই পুরোপুরি চিনতে পারছিলাম না। আমি ঘুম ভেঙে জানলা দিয়ে দেখছি আপু চিৎকার করতে করতে ঘরের দরজা দিয়ে বের হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে। বাসার অন্যান্য মানুষজন আটকালেন আপুকে। আপুর একটাই কথা, আমার শাওন আসছিল, আমাকে দেখে কোথায় চলে যাচ্ছে। ওকে তোমরা আটকাও। অন্যান্যরা নিছক মনের ভুল ভাবলেন এই ব্যাপারটা। হয়তো পুত্রশোকে তিনি অসুস্থ হয়ে এসব দেখছেন। সময় যেতে থাকে। শাওন চাচ্চুকে শুধু তার মা নয়, দেখতে থাকে এলাকার অন্যান্য মানুষও। কেউ একা সন্ধ্যাবেলায় গোরস্থানের পাশ দিয়ে গেলেই দেখছেন চাচ্চু ঠিক তার কবরের পাশের সুপারি গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে চোখ পড়লেই মৃদু হাসছেন। আবার চোখের পলকে হাওয়া। এটা বেশ কয়েকজন দেখেছেন।
আবার কেউ দেখেছেন মধ্যরাতে চাচ্চুদের বাসার সামনের ওয়ালের বেঞ্চে চাচ্চু বসে বসে বিড়বিড় করে কি যেন বলছেন নিজে নিজে। কেউ আবার মধ্যরাতে মসজিদের মধ্যেও চাচ্চুর এক ঝলক দেখা পাচ্ছেন। এমনকি আমাদের বিল্ডিং এর আরেকটা ফ্যামিলিও নাকি দেখেছেন চাচ্চু ওদের বাসার দোলনায় দোল খাচ্ছেন। এই পুরো ব্যাপারটা লোকমনে চাঞ্চল্যের সৃষ্টি করতে থাকে। তবে কেউ এ বিষয়ে তেমন কথা বলে না। এর দুটো কারণ: ১. চাচ্চুর অপঘাতে মৃত্যু ও ২. চাচ্চুদের প্রভাবশালী পরিবার। চাচ্চুর মৃত্যুর পরবর্তী কিছুদিন চাচ্চুকে আশেপাশের কেউ কেউ সাধারণভাবে এক ঝলক কোথাও দেখেছে। আবার কারো কারো বাসায় স্বয়ং চাচ্চু হাজির হয়েছে। যেমন চাচ্চুর এক বন্ধুর বাড়ি সিলেট শহরে। চাচ্চুর মারা যাবার রাতেই নাকি চাচ্চু ওই বন্ধুর দোকানে হাজির হন। সেখানে তিনি বন্ধুর পাওনা টাকা দিয়ে আবার কোথাও চলে যান। সেই বন্ধু জানান, শাওন চাচ্চু তার দোকানে সেই রাতে হুট করেই কোত্থেকে হাজির হয়ে জিজ্ঞেস করেন কেমন আছি। এরপরই বলেন, জীবন মৃত্যু আল্লাহর হাতে, আমাদের দেখা সাক্ষাৎ কখনো হবে নাকি জানি না, এই টাকাটা তুই আমার থেকে পাস, নে ধর আর মাফ করে দিস আমায়। কি এরপরই কিছু মুহূর্তের মধ্যে চাচ্চু হাওয়া হয়ে যান দোকান থেকে। পরবর্তীতে চাচ্চুর মৃত্যুর ব্যাপারে জানার পর তিনিও বেশ শকট হন। এভাবে চলতে চলতে যখন চাচ্চুর মৃত্যু পরবর্তী ৩৯তম দিনের পর যখন রাত আসে, সেই মধ্যরাতে এলাকার অনেকেই শুনতে পায় চাচ্চু তাদের ডাকছেন, ডেকে ডেকে বিদায় নিচ্ছেন। মানুষজন ভয়ে তটস্থ হয়ে যান। শেষ রাতের দিকে চাচ্চুদের বাসার ছাদ থেকেও চাচ্চুর কণ্ঠে কান্নার শব্দ পাওয়া যায়। ৪০তম দিনের পর থেকে আর কখনো এ ব্যাপারে কেউ কিছু ঘটতে শুনেনি ও দেখেননি। ঘটনাগুলো এর পরের সময়ের সাথে প্রকাশ পেতে থাকে। এখানে এসব ঘটনার পেছনে দুটো কারণ থাকতে পারে। ১. চাচ্চুর দেখা পাওয়ার ব্যাপারটা পুরোপুরি কারিন জিন এর জন্য হতে পারে। ২. অপমৃত্যু। শোনা যায় অপঘাতে মৃত্যু হলে ব্যক্তি তার অপূর্ণ ইচ্ছে নিয়ে দুনিয়া ত্যাগ করে। আর এক্ষেত্রে তার মৃত্যুর পর আশেপাশে অতিপ্রাকৃত কিছু ঘটনা ঘটতেও পারে। সবই মানুষের বলা কথা। একদম বিশ্বাস করা যায় না, আবার উড়িয়েও দেয়া যায় না। আসলে কি হয়েছিল সেটা তারাই জানে যারা সরাসরি এসব ফেস করেছেন। শুধু শাওন চাচ্চুর নয়, দেশের অনেক জায়গায় এমন শুনতে পাওয়া যায় যে মৃত ব্যক্তির মৃত্যুর পরবর্তী কিছুদিন তাকে তার কাছের মানুষজন দেখতে পান কিংবা শব্দ শুনতে পান। মানুষজনও বলাবলি করেন মৃত্যুর ৪০ দিন অবধি নাকি মৃত ব্যক্তি তার বাড়ির আশেপাশেই থাকেন। ব্যক্তির মূল পরিচয় অপ্রকাশিত রাখতে স্থান, নাম, সময় ও অন্যান্য কিছু পরিবর্তন পরিমার্জন ও কভার করে দেওয়া হয়েছে। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। আমার নাম মোগ ইব্রাহিম। আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট। যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট, যার কারণে আমার মাঝে মধ্যে পোস্টমর্টেমের কাজ করতে হতো। আগে পরে এই বিষয়ে অনেক ভৌতিক কথা শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না। তবে ওই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই। বরাবরের মতো ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ, কিন্তু বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই নাই। যার কারণে আমি ওই দিন অফিস রুমে থেকে যাই। এরপর একসময় হঠাৎ শোনা গেল অ্যাম্বুলেন্স এর আওয়াজ। আমি থাই দিয়ে দেখছিলাম যে খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে মর্গে। বেশ কিছুক্ষণ দেখার পর আমি থাইজের পর্দাটা লাগিয়ে একটু রেস্ট করছিলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে থাকে। স্যার, ভিতরে আসতে পারি? আমি বললাম, হ্যাঁ আসো। স্যার, একটা পোস্টমর্টেম করতে হবে। কি বলো হঠাৎ এই সময়? স্যার, থানা থেকে কল আসছে, খুব নাকি ইমার্জেন্সি। ওহ আচ্ছা, ঠিক আছে, সবকিছু রেডি করো, আমি আসতেছি। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি। এই জন্য আমি একাই পোস্টমর্টেমের কাজ শুরু করি। এটা বলে রাখা ভালো, আমরা যারা পোস্টমর্টেম করি, আমরা পোস্টমর্টেম করার আগে ধূমপান জাতীয় কিছু না করলে আমাদের কিছু সমস্যা হয়। যার কারণে আমিও ওই দিন এ জাতীয় কিছু গ্রহণ করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টেম রুমে যাই। আর গিয়ে দেখি সবকিছু রেডি। যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দেইনি। আর
আমি পোস্টমর্টেম কাজ শুরু করি। ডেড বডিটা ছিল একটা পুরুষের। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে। তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারব কিভাবে মৃত্যু হয়েছিল। সময় যেতে যেতে আমার পোস্টমর্টেম প্রায় শেষ পর্যায়ে। এমন সময় আমি বাহির থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাহিরের দিকে তাকাই। তবে কিছুই দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার জন্য যন্ত্র হাতে নিচ্ছিলাম। অমনি আমার চোখ হঠাৎ লাশের মুখের দিকে পড়ে। লাশটাকে দেখে মনে হচ্ছিল লাশটা আমায় কিছু একটা বলবে এমন। সাথে সাথে বাহির থেকে আবারও একটা আওয়াজ আসল। আমি চোখ থেকে চশমাটা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পিছন থেকে কে জানি বলল, স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজ তো এখনো বাকি আছে। আমি পেছনে তাকিয়ে দেখি সবকিছু স্বাভাবিক। আমি বিশ্বাসটা মাথায় না নিয়ে সামনের দিকে আগাইতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার কোথায় যাচ্ছেন? আমার কাজটা শেষ করুন। আমি এটা শোনার সাথে সাথেই দৌড় দিয়ে দরজা থেকে বের হতে যাই। এমন সময় দরজাটা লক হয়ে যায়। আমি পিছনে তাকিয়ে দেখি সেই লাশটা উঠে বসে আছে। তখনও আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থার অবনতির করার কারণে আমার এরকম লাগছে। এবার হঠাৎ করে দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আর বলছে, স্যার আমার কাজটা শেষ করুন গিয়ে আমি যে কাউকে ডাক দিব, এই শক্তিটাও পাচ্ছিলাম না। এদিকে লাশটা বলে যাচ্ছে সেই একই কথা, স্যার আমার কাজটা শেষ করুন কি, আর সে নিজে নিজেই তার বুক হতে মাজা পর্যন্ত সেলাই করতে থাকে। এবার আমি নিজেকে বুঝিয়ে একটু সাহস নিয়ে দরজার দিকে ফিরে আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি। তবে বাহির থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না। লাশটা প্রায় তার বুক থেকে মাজা পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকায়। আর আমার কাছে আসতে থাকে। আর বলতে থাকে, স্যার আমার কাজটা শেষ করুন কি। এভাবে একসময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায়। আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে। আর আমি বেডে শুয়ে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগল, স্যার আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি। চিন্তার কারণ নেই। কোথায় ছিলে তুমি? শরীর স্যার আমার চোখটা একটু লেগে গেছিল। আমায় এক গ্লাস পানি দাও তো। তবে সেই পানি কেন যেন আমার গলা দিয়ে নামছিল না। আমি বললাম, কি হয়েছিল আমার? কোথায় পেয়েছ? আমার তো কিছুই মনে নেই। স্যার আপনি তো ল্যাবের বাহিরে পড়েছিলেন। ও আচ্ছা। তখন কয়টা বাজছিল? দেখছিলে ঘড়ি? হ্যাঁ স্যার। তখন প্রায় রাত ৩:৪০ ছিল। এমনই হবে হয়তো স্যার। যাক বাদ দাও। ওই লাশটা কি ফ্রিজ করেছ? আজ্ঞে না স্যার। আমি আপনার সামনে বসেছিলাম। ভাবছিলাম যদি আপনার কাজ বাকি থাকে, এই কারণে আমি আর ফ্রিজে রাখিনি। থানা থেকে কোনো কল আসছিল কি? না স্যার, কল তো আসে নাই। কি বলো কল আসে নাই? উনারা না বলল ইমার্জেন্সি। এতক্ষণে তো কল দেয়ার কথা। আচ্ছা ঠিক আছে তুমি যাও। বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট করছিল, আর কানে ওই আওয়াজটা বাড়ি খাচ্ছিল, স্যার আমার কাজটা শেষ করুন। মনটাকে না মানাতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাব রুমে যাওয়ার জন্য। গিয়ে যা দেখলাম তা বেশ শৌখিন ছিল আমার জন্য। মুহূর্তেই আমার শরীর থেকে ঘাম বের হতে থাকে। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এমনটা কিভাবে হল। পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। হাত একদিকে, মাথা একদিকে, বডি আরেক দিকে। পিছনে ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। ওর হাত পা কেমন যেন ফুলে যাচ্ছিল। আমি বললাম, কি সাকিব, এগুলো কিভাবে হয়েছে? কোথায় থাকো তুমি? আমার অ্যাসিস্ট্যান্ট এই বিষয়ে কোনো উত্তরই দিতে পারলেন না। তারপর থেকে আমি পোস্টমর্টেমের কাজ বন্ধ করে দেই। তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। হয়তো আজীবন রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমার। শুধু একটা প্রশ্নই মাথায় ঘুরপাক খায়, সেই লাশটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হল? ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল।
বছর কয়েক আগে আমার ভার্সিটি পড়ুয়া এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাব আজকে। গল্পের সুবিধার্থে আমি ভুক্তভোগীর মতো হয়েই বলছি। সাল 2016, আমি তখন অনার্স দ্বিতীয় বর্ষে পড়তাম। ময়মনসিংহ থেকে আমার ভার্সিটির দূরত্ব অনেক বেশি ছিল। তাই ঢাকা ডেমরায় একটা বাসায় ব্যাচেলর থাকতাম। মধ্যবিত্ত ছিলাম, তাই পড়াশোনার পাশাপাশি কয়েকটা টিউশনিও করাতাম। কিন্তু বিগত 2-3 দিন ধরে এত বেশি পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে রাস্তায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল। টিউশনিতেও যাইনি 2 দিন ধরে। তবে আজ যেতেই না, নয়তো অভিভাবকরা আবার কথা শোনাতে পারে। তাই এই ঝড়ো বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম টিউশনির উদ্দেশ্যে। 3টা টিউশন বাসার কাছেই ছিল, তাই বেশি অসুবিধা হয়নি, কিন্তু শেষ টিউশনিটায় আর যেতে ইচ্ছা করছিল না। কারণ বৃষ্টি থামার কোনো নামগন্ধ ছিল না, তারপর আবার ওই বাসাটাও অনেক দূরে ছিল। বাসে করে গেলে অবশ্য 20 মিনিট লাগে, কিন্তু রাস্তায় এত পানি যে বাসের সংখ্যাও খুব কম। তবুও একটা সিএনজি ভাড়া করে চলে গিয়েছিলাম। পড়ানো শেষ করতে করতে রাত 9টা বেজে গিয়েছিল। রাস্তায় এসে দেখি তখনও বৃষ্টি পড়ছিল। রাস্তার দোকানপাট সব বন্ধ, মানুষের সংখ্যাও খুব কম। রাস্তায় বাস, সিএনজি নেই বললেই চলে, মাঝে মধ্যে 2-একটা প্রাইভেট কার দেখা যাচ্ছিল। তবুও কিছুক্ষণ বাসের অপেক্ষা করলাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু একটা বাসও আসেনি, তাই হেঁটেই বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। হাঁটু সমান পানি ভেঙে বাসায় যেতে কতক্ষণ লাগবে কে জানে। তাই শর্টকাট একটা রাস্তা দিয়ে যেতে শুরু করলাম। রাস্তা বললে ভুল হবে, ছোটখাটো অলিগলি আর বিশাল খালি জায়গায় ভেতর দিয়ে যাওয়া একটা পথ। যদিও আগে কখনো এদিক দিয়ে যাওয়া হয়নি, কারণ আগে কখনো দরকারই পড়েনি। আকাশ এত অন্ধকার করেছিল যে আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। বৃষ্টির পানি পড়ে মোবাইলটাও কাজ করছিল না যে টর্চটা জ্বালাব। এভাবে কিছুটা আসার পর হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছিল। সাথে ঝড়ের মতো বৃষ্টি পড়তে শুরু করে। তাই দৌড়ে সামনের দিকে যেতে থাকি কোথাও আশ্রয় নেয়ার জন্য। খালি জায়গায় এসে এক কোণায় একটা ঘরে লাইট জ্বলতে দেখে সেখানে আশ্রয় নেই। ঘরটা কাঠ দিয়ে ভরা ছিল। কোনো আসবাবপত্র নেই, কোনো দরজা জানালা নেই। আশেপাশে কোনো মানুষ বা বাড়িঘরও নেই। তাই আমি ঘরের বাইরে ছাউনিটাতেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ বিদ্যুৎ চমকানোর কারণে চারদিক দিনের মতো উজ্জ্বল হয়ে উঠল। আর সেই আলোতে নিজেকে একটা বিশাল শ্মশানঘাটে আবিষ্কার করলাম। হ্যাঁ, খালি জায়গাটা আসলে একটা শ্মশানঘাট এবং ঘরটি ছিল লাশ পোড়ানোর জন্য কাঠ রাখার স্থান। ঘুটঘুটে অন্ধকার, প্রবল বৃষ্টি, আর এক বিশাল শ্মশানঘাট, কেমন হাড়হিম করা একটা মুহূর্ত। ধীরে ধীরে পরিবেশ যেন আরও ভয়ানক রূপ নিতে শুরু করছিল। কেমন একটা অস্থিরতা এবং ভয় কাজ করছিল নিজের মধ্যে। তাই সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। প্রথম কদম দেওয়া মাত্রই ঘরের চৌকাঠে লেগে পড়ে গিয়েছিলাম। পুরো শরীর পানিতে ভিজে গিয়েছিল। উঠার সময় অনুভব করলাম কেউ যেন আমার সামনে দাঁড়িয়েছিল। আমি মাথা উঁচু করতেই গায়েব হয়ে গেল। আমার অবস্থা খুবই নাজেহাল, তাই দ্রুত পায়ে বাসায় চলে এসেছিলাম। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে শুয়ে পড়লাম। ফজরের আয়ান শুনে ঘুম ভেঙে গেল। জ্বরে গা পুড়ে যাচ্ছে আমার। সারা শরীরে ব্যথা। পুরো ঘর কেমন গরম হয়ে আছে, কিন্তু বাইরে তখনও বৃষ্টি হচ্ছিল। মাথায় পানি দিয়ে বাসায় কিছু মেডিসিন ছিল, ওগুলো খেয়ে কখন যেন আবার ঘুমিয়ে পড়লাম। দীর্ঘক্ষণ পর পায়ের কাছে কারো ছোঁয়া পেয়ে ঘুমটা ভেঙে গেল। কিন্তু চোখ মেলে কাউকেই দেখতে পেলাম না। তবে আমার জ্বলে সেরে গিয়েছিল। শরীরে ব্যথাও নেই। কিছুই বুঝতেছিলাম না যে কি হচ্ছে আমার সাথে। সেদিনও আগের মতোই বৃষ্টি পড়ছিল। গতকালের ভোগান্তির কথা চিন্তা করে আজ আর টিউশনিতে গেলাম না। সারাটা দিন ভার্সিটির পড়া ঘুম দিয়ে কাটিয়ে দিলাম। রাতেও আবহাওয়া ঠান্ডা থাকায় 11টার দিকে শুয়ে পড়লাম। মধ্যরাতের দিকে প্রচণ্ড গরমে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমি সেই শ্মশানঘাটে দাঁড়িয়ে আছি এবং আমার 6-7 হাত সামনে একটা চিতা পোড়ানো হচ্ছে। কিন্তু চিতার আশেপাশে কোনো মানুষ নেই, বরং কিছু কালো লম্বা অবয়ব দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন আমার দিকে আগুনে জ্বলজ্বল করা চোখ নিয়ে তাকিয়েছিল।
হঠাৎ সেই অবয়বটি আলোর গতিতে আমার সামনে চলে আসে আর একটা বিশ্রী হাসি দিয়ে আমার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। আমি সজোরে চিৎকার করার সাথে সাথেই নিজেকে আমার ঘরে দেখতে পেলাম। আশেপাশে অন্য কোনো বস্তু নেই, কিন্তু পুরো ঘর ধোঁয়ায় ভরা ছিল এবং গরমে আমার পুরো শরীর থেকে ঘাম পড়ছিল। ফ্যানের স্পিড বাড়িয়ে রুম ধোঁয়ামুক্ত করে ফ্রেশ হয়ে নিলাম। পরদিন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। রাতে কি আসলেও আমার সাথে কিছু হয়েছিল নাকি স্বপ্ন দেখছিলাম? এসব ভাবতে ভাবতেই দুপুরের দিকে আবার ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল এবং চোখ খুলে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম। দেখলাম সেদিনের মতো কিছু কালো অবয়ব একটা অর্ধপোড়া লাশ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ কেউ আমার গলা চেপে ধরে। আমার পুরো শরীর অবশ হয়ে যায়। শত চেষ্টা করেও আমি নড়তে পারছিলাম না। মৃত্যু যেন আমার চোখের সামনে উপস্থিত ছিল। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে এবং মুহূর্তেই সব স্বাভাবিক হয়ে যায়। ঘরে আমি ছাড়া আর কোনো কিছুর উপস্থিতি ছিল না। কিন্তু আমার তখনও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিজেকে কিছুটা সামলিয়ে দরজা খুলে দেখলাম বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে, হাতে মাসের ভাড়ার রসিদ। ইচ্ছা করছিল উনাকে সবকিছু খুলে বলি, কিন্তু উনি বিশ্বাস করবে কি না এই ভেবে আর কিছু বললাম না। রসিদটা নিয়ে দরজা লাগিয়ে দিলাম। গলায় খুব ব্যথা করছিল, তাই রাতে আর তেমন কিছু খেলাম না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আবারও একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আমার বিছানার চারদিকে সেই কালো অবয়বগুলো দাঁড়িয়ে আছে। অবয়বগুলো কালো হলেও তাদের চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। কি ভয়ানক সেই চাহনি বলে বোঝানো সম্ভব না। তারা সবাই অদ্ভুত একটা ভাষায় কিছু বলে যাচ্ছিল। হঠাৎ আমি শূন্যে ভাসতে শুরু করেছিলাম এবং তাদের কথার গতি আরও বেড়ে গিয়েছিল। টকবক করে ফুটছিল তাদের চোখগুলো। মনে হচ্ছিল যেন আজই আমার শেষ দিন। যন্ত্রণায় আমার মাথা ফেটে যাচ্ছিল। এরই মাঝে ওরা আমার দিকে হাত বাড়ায়, হয়তো আমাকে ধরতে আসবে। ঠিক ওই মুহূর্তে দূরে কোনো মসজিদ থেকে ফজরের আয়ান ভেসে আসে। প্রায় 4-5 ফুট উচ্চতা থেকে আমি খাটে পড়ে মাথায় প্রচণ্ড ব্যথা পাই। আল্লাহ যেন নিজের হাতে বাঁচিয়ে দিলেন আমাকে। সাথে সাথে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি এবং মসজিদের দিকে ছুটে যাই। ফজরের নামাজ শেষ করে আমি হুজুরকে সবকিছু খুলে বলি। উনি আমার উপর কিছু সূরা পড়েন এবং একটু পানি পড়া খেতে দেন। তারপর উনি আমার সাথে আমার বাসায় আসে। বাসার চারদিকে উনি ঘুরে ঘুরে দেখে এবং পানি ছিটিয়ে দেয়। বাসায় যেন খারাপ জিনিস প্রবেশ করতে না পারে সেজন্য কিছু সূরা ও লিখে দিয়ে যান। পাশাপাশি আমাকেও একটা সূরা লিখে তাবিজে ভরে সবসময় সাথে রাখতে বলেন, যেন কোনো খারাপ জিনিস আমার ক্ষতি করতে না পারে। আলহামদুলিল্লাহ, এরপর আমি সুস্থ হয়ে যাই। সেরকম স্বপ্ন বা বাস্তবিক কোনো অনুভূতি আর হয়নি। হুজুর সেই শ্মশানঘাটেও গিয়েছিলেন এবং এই ব্যাপারে আরও কিছু জেনেছিলেন, কিন্তু আমাকে আর বিস্তারিত কিছু বলেননি। শুধু বলেছেন, সবকিছুর বিস্তারিত জানা জরুরি নয়, তুমি এখন সুস্থ আছো এটাই অনেক, তবে ভুল করেও ওই রাস্তায় বা ওই শ্মশানঘাটে আর কোনোদিন যাবে না। আমিও আর জানার চেষ্টা করিনি, কিন্তু ওই রাতগুলোর কথা মনে পড়লে বুঝতে পারি মৃত্যুকে আমি কতটা কাছ থেকে অনুভব করেছি। যদিও মৃত্যু হবে এর চেয়েও ভয়াবহ বা এর চেয়েও সুন্দর। আল্লাহ সবাইকে হেদায়েত দেক। ভালো থাকবেন। ভয় শুধু হয় ভূতমামা ইউটিউব চ্যানেল। প্রতিবছর শীতের সময় নানির বাড়িতে যাওয়াটা আমরা কোনো সময় মিস করি না। একটু একটু শীত পড়লেই কাজিনরা সবাই মিলে দৌড় দেই নানির বাড়িতে। গ্রামে যাওয়ার বেশ কয়েকটি কারণও আছে। তন্মধ্যে বিশেষ কারণটি হল মামির হাতের গরম গরম ধোয়া ওঠা পিঠা, তার সাথে আমার নানিমার গল্প। এই দুইটি জিনিস একসাথে থাকলে আমরা কাজিনরা সবাই নানিমাকে ঘিরে ধরে বসি। গরম গরম পিঠা খেতে খেতে গল্প শুনি। এই শীতেও ব্যতিক্রম কিছু হয়নি, চলে গেলাম নানির বাড়ি। এই গল্পটি লিখছি নানির বাড়ি থেকে। নানিমার থেকে কালকেই শুনলাম। নানিমার মতো করেই বলছি। আমি পরপর 3টি কন্যা সন্তানের জননী হয়েছিলাম। মনে করেছিলাম 2টি মেয়ের পর ছেলে হবে। আল্লাহকে কম ডাকিনি একটি ছেলের জন্য, কিন্তু তিনি আমাকে কন্যা সন্তানের জননী করলেন। আমার শ্বশুরবাড়ির কেউ একটি টু শব্দ করেনি।
কারণ আমার শ্বশুর-শাশুড়ি মেয়ে অনেক পছন্দ করতেন। আমার স্বামীর ও তেমন কোনো আফসোস ছিল না, তিনি মেয়ে বাচ্চাদের অনেক ভালোবাসতেন। কিন্তু আমার একটা ছেলের ইচ্ছে ছিল অনেক। অন্তত মারা গেলে আমাদের খাটিয়া কাঁধে নেওয়ার জন্য হলেও একটা ছেলের দরকার ছিল। এইবার আমার কোল জুড়ে আসলো সাব্বির। ছেলে হওয়ার খুশিতে গ্রামের সবাইকে শ্বশুর আব্বা দাওয়াত খাওয়ালেন। বোনরাও ভাইকে পেয়ে বিরাট খুশি। বাচ্চারা ধীরে ধীরে বড় হতে শুরু করে। গ্রামে যেহেতু মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার রীতি ছিল, সেহেতু বড় মেয়েকে বিয়ে দিয়ে দেই আমরা। আমার মেঝো মেয়ে ছোট থেকেই গম্ভীর স্বভাবের ছিল। কারো সাথে কথা বলত না বেশি। বাইরেও বের হতো না। তার কোনো বান্ধবী আমি দেখিনি। এইভাবে মেঝো মেয়েও এইচএসসি পরীক্ষা শেষ করল। পড়াশোনার ইচ্ছেটা আমার মেঝো মেয়ে অর্থাৎ জাহানের বেশি ছিল। তাই তার বাবা বিয়ের জন্য এতদিন চাপ দেননি। কিন্তু ছোট মেয়ে সীমার জন্য যখন ঘর আসা শুরু হল, তখন মেয়ের বাবা জাহানকে বিয়ের কথা বললেন। মেয়েও বাবার উপর কোনো কথা বলল না। আমার 3টি মেয়ে আর ছেলেটিও যথেষ্ট সুন্দর ছিল। কিন্তু জাহানকে যখনই ছেলেপক্ষ দেখতে আসত, তখনই তার চেহারা ফ্যাকাশে হয়ে যেত। অথচ অন্যান্য সময়ে আমার জাহানের চেহারার কোনো পরিবর্তন হতো না। অনেক ছেলে এসে দেখে যেত, আমার মেয়েকে পছন্দ করে যেত। পরে জানাবে বলে আর জানাত না। বিয়ের কথা আগাত না। এর মধ্যেই আমার শ্বশুর আব্বা ইন্তেকাল করলেন। বাড়িতে এমন অবস্থায় আর বিয়ের কথা তোলা হল না। এর মধ্যেই জাহানের আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। বলা বাহুল্য, আমার জাহান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করত। কিন্তু ইদানিং সে বাড়ির পেছনের ময়লার স্তূপের পাশে গিয়ে বসে থাকত। বাসঝাড়ে গিয়ে নিজে নিজে কথা বলত। যেই মেয়ে সাজতে চাইত না, সেই মেয়ে শাড়ি পরে সেজেগুজে বাসঝাড়ের কাছে চলে যেত। একদিন আমার শাশুড়ি জাহানকে বাসঝাড়ের ওই দিকে যেতে নিষেধ করায় জাহান তাকে অকথ্য ভাষায় গালি দেয়। মেয়ের এমন পরিস্থিতি দেখে আম্মা বললেন হুজুর এনে জাহানকে ঝাড়াতে। কারণ জাহান কিছুদিন আগেও এমন উদ্ভট আচরণ করেনি। কিন্তু এখন কি হল জাহানের? আমাদের পারিবারিক হুজুরকে ডাকলাম ঘরে। হুজুরকে সবকিছু খুলে বলার পর তিনি জাহানের ঘরে গেলেন। জাহানের অবস্থা দেখে তিনি আমাদের বললেন, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো হুজুরের কাছে যান। আপনার মেয়ে যে সমস্যায় ভুগছে, আমি সেই সমস্যার সমাধান করতে পারব না। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। মেয়ের কি কোনো মানসিক সমস্যা হল না তো? আমার মেয়ে তো এমন ছিল না। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক করত। দেখতে দেখতে আমার মেয়ের ২৪ বছর হয়ে গেল। এর মধ্যে হাজারখানিক বিয়ের ঘর বাতিল করেছি। উপায় না পেয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। এই কয়েকদিনে আমার মেয়ের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেছে। মেয়েটার দিকে তাকানো পর্যন্ত দায় হয়ে গেছিল। জাহানের বাবা মেয়ের এমন অবস্থা দেখে সহ্য করতে পারছিলেন না। কিন্তু জানার বিষয় হল, কেন জাহানের সাথে এমনটা হচ্ছে। গ্রামের মানুষ একটি কথাও বাদ রাখলেন না শোনাতে। আমার বড় মেয়ের জামাই তার এক পরিচিত হুজুরের কথা জানালেন। এর মধ্যে হুজুরকে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ডাকা হল। হুজুরকে সবকিছু খুলে বলার পর হুজুর জাহানকে দেখতে গেল। জাহানকে দেখে উনি যা বুঝার বুঝে গেলেন। তারপর বাঁশঝাড়ের কাছে গিয়ে দেখেন একটি ডাল ঝুঁকে আছে। হুজুর দোয়া পরে চলে আসলেন কোনো কথা না বলে। পরের দিন হুজুর কিছু পানি পড়া আর তাবিজ নিয়ে আসলেন সাথে করে। দোয়া পরে জাহানকে ঝেড়ে দিলেন। তাবিজটা গিয়ে বাঁশঝাড়ের ঝুঁকে যাওয়া ডালের নিচের মাটিতে পুঁতে দিলেন। তারপর বললেন, আশা করি আপনার মেয়ে এর মধ্যে ঠিক হয়ে যাবে। সবাই বেশ খুশি হয়েছিলাম এই ভেবে যে মেয়েটা তবে আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এর সপ্তাহখানিক পর জাহানের উদ্ভট আচরণ আরও বাড়তে থাকে। রক্তবমি করতে শুরু করে। ওর এই অবস্থা দেখে হুজুরকে আবার ফোন দিলে উনার কাছ থেকে এমন কিছু জানতে পারি যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। জাহানকে কালোজাদু করা হয়েছে। বিয়ে বন্ধের জন্য 2টি তাবিজ দিয়ে জাদু করা হয়েছে। একটি কবরস্থানের 2 কবরের মাঝে গেঁথে রাখা হয়েছে। কিন্তু আরেকটি কোথায় রাখা হয়েছে এটি হুজুর বুঝতে পারছেন না। আমার মেয়েটার জন্য এইসব কে করবে জানতে চাইলে হুজুর জানান আমাদের কাছের এক আত্মীয়ের কথা। কিন্তু নাম বলেননি তিনি।
এর মধ্যে হুজুর কবরস্থান গিয়ে 2 কবরের মাঝে পুঁতে রাখা তাবিজটি জ্বালিয়ে ফেলেন। কিন্তু অন্য তাবিজটি অনেক খোঁজার পরও পাওয়া যায়নি। এরপর প্রায় 2 বছরের মতো কেটে যায়। অনেক চেষ্টার পরও যখন জাহানের বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছিলাম না কেউ, তখন কোনো উপায় না পেয়ে সাব্বিরের বিয়ে দিয়ে দেই আমরা। কিন্তু জাহানকে বিয়ে দিতে পারিনি আর পরবর্তীতেও। জানি না ঘটনাটি কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি। তবে আশা রাখছি আমার ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন। বিশ্বাস করা বা না করা এটি আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি হচ্ছি আমার নানিমার বড় কন্যার মেয়ে। ছোট থেকেই দেখে আসছি জাহান খালাম্নি একা থাকতেন সবসময়। নিজে বাড়ি ভাড়া করে থাকেন এখনও। নিজেরটা নিজে করতে পছন্দ করেন। এখন জাহান খালাম্নির বয়স 40 এর বেশি হবে, কিন্তু এখনও তিনি অবিবাহিত রয়ে গেছেন। তবে আমাদেরকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসেন। খালাম্নি বর্তমানে শিক্ষিকা হিসেবে চাকরিরত আছেন। নানিমার থেকে শুনেছিলাম খালাম্নির জন্য হাজারখানিক বিয়ের প্রস্তাব এসেছিল। তাদেরও পছন্দ হতো, কিন্তু দৃশ্যমান কোনো কারণ ছাড়াই শেষ অবধি সম্পর্কটা আগাত না।